এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা দিয়ে আজকের প্রতিবেদনটি শুরু করছি। সম্মানিত দর্শকবিন্দু, আমরা এখন রয়েছি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার আশ্রফপুর গ্রামে। এই গ্রামের শিক্ষিত কৃষি উদ্যোক্তা জনাব মাহবুব ভাই, উনি প্রায় 1 বিঘা জমিতে পেঁপে চাষ করেছেন এবং আরও 1 বিঘা জমিতে উনি এই গ্রীষ্মকালীন যে শশা সেটা আবাদ করেছেন। আজ আমরা তার এই শশা এবং পেঁপের প্রজেক্টটি ঘুরব, মোটামুটি বিস্তারিত জানার চেষ্টা করব। বন্ধুরা, জনাব মাহবুব সাহেব একজন পরিশ্রমী এবং মেধাবী কৃষি উদ্যোক্তা। উনি ব্যবসার পাশাপাশি বাড়ির আশেপাশে তার যে পৈতৃক জমি রয়েছে সেই জমিগুলোতে উনি এই ধরনের উচ্চমূল্যের শাকসবজি চাষাবাদ করেন। দেখুন, এটা তার শশার প্রজেক্ট। এটা গ্রীষ্মকালীন শশা। খুবই পরিকল্পিতভাবে উনি এই চাষাবাদ করেন। দেখুন, বৃষ্টির পানিতে ওনার যে শশা গাছগুলো লাগিয়েছেন সেই গাছগুলোর যে বেড রয়েছে, বেডগুলো কিন্তু পানিতে ডুবেনি, বেডগুলো ঠিক উঁচায় রয়েছে। বন্ধুরা, আপনারা যারা বর্ষাকালে এই শশা চাষ করবেন অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন। এই যে শশার যে ব্যাগটি করবেন বর্ষাকালে, সেই ব্যাগটি যেন অনেক উঁচু হয়, যেন গাছের গোড়ায় পানি জমে না থাকে। দেখুন কত সুন্দর ফলন হয়েছে এই বর্ষাকালে। এখন আপনার শশার বাজার চলছে 2000 থেকে 2200 টাকা মন। দেখুন গাছটিতে কি পরিমাণ পেঁপে ধরেছে। মাহবুব ভাই এই প্রথম পেঁপে চাষ করলেন তার বাড়ির ঠিক পাশেই। এই জমিটা অনেক সময় পতিত পড়ে থাকে এবং প্রথম চাষেই কি পরিমাণ ফলন ধরছে দেখুন। একদম গুড়ি থেকে আগা পর্যন্ত ফলন এসেছে। দেখি আমরা মাহবুবের সাথে কথা বলবো, উনি এই চাষাবাদটা কিভাবে করলেন। দেখুন, অসাধারণ। উনি বরাবরই এই ধরনের উচ্চ মূল্যের শাকসবজি, শশা, পেঁপে, টমেটো এগুলো চাষাবাদ করেন। এটার পাশাপাশি উনি একটা ব্যবসাও করেন। এটা ওনার মুদিখানা ব্যবসা রয়েছে। ব্যবসার পাশাপাশি এই কৃষি কাজগুলো উনি করেন। দেখুন গাছটিতে একদম ধরতে গেলে মাটি থেকে আগা পর্যন্ত পেঁপে চলে এসেছে। পেঁপেগুলো এখনও পরিপক্ক হয়নি, হয়তো আর একটু সময় লাগবে। দেখুন খুবই ছোট একটা গাছ, তারপরেও দেখুন গুড়ি থেকে একদম একদম ডগা পর্যন্ত পেঁপে ধরেছে। দেখুন ফলন, দেখুন আসলে অসাধারণ ফলন, মাথা নষ্ট করা ফলন। আসলে এত সুন্দর ফলন, উনি আসলে কৃষির প্রতি ভালোবাসা আন্তরিকতা থাকলেই এত সুন্দর ফলন হয়। দেখুন একটার চেয়ে আরেকটা সুন্দর। দেখুন একদম গুড়ি থেকে ধরছে, পেঁপের সাইজগুলোও দেখুন অসাধারণ। দেখি আমরা মাহবুবের সাথে কথা বলবো, উনি এখানে কি জাতের পেঁপে লাগাইছেন এবং তার এই যে পেঁপে চাষের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করবো আমরা। বন্ধুরা, আমরা এখন কথা বলবো প্রান্তিক কৃষি উদ্যোক্তা জনাব মাহবুবের সাথে। মাহবুব ভাই, আপনার তো ওই যে এত সুন্দর পেঁপের ফলন দেখে তো আসলে মনটা ভরে গেল। এটা তো আপনি পেঁপে চাষটা এই প্রথম করছেন, এটা এটা আপনার প্রথম অভিজ্ঞতা? জি প্রথম। এই প্রথম অভিজ্ঞতায় তো এত সুন্দর যে ফলন করছেন, আপনার যে ফলাইছেন, এটা কিভাবে করলেন? এটা এত সুন্দর হইল? এটা আমি সঠিকভাবে পেঁপে পরিচর্যা করাতে এরকম হয়েছে। আচ্ছা, এখন আমাদের একটু বলেন, আমাদের এই ভিডিওগুলো সাধারণত অনেক কৃষকরাও দেখে, ঠিক আছে, অনেক নতুন নতুন উদ্যোক্তারা দেখে, অনেক শিক্ষিত ছেলেমেয়েরা দেখে, এগুলো কৃষিকাজ দেখে নিজেরাও করার চেষ্টা করে। আমাদেরকে একটু বলেন, এই পেঁপে চাষটা কি আপনি তো জীবনে মনে হয় প্রথম করছেন? এটাই আমার প্রথম। এর আগে করেন নাই? না। ও আচ্ছা। তা আপনি এই যে টোটাল যে প্রায় 1 বিঘা জমিতে পেঁপে চাষ করছেন, কি জাতের পেঁপে এগুলো চাষ করছেন? এগুলো এটা বাবু পেঁপে। এটা জাতটা বাবু? বাবু পেঁপে। ও আচ্ছা। এই চারাগুলা কি আপনি নিজেই তৈরি করছিলেন নাকি কিনে নিয়ে আসছিলেন? ওই চারাগুলো আমি মূলত নার্সারি থেকে নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। নার্সারিওয়ালারা কি বলছে যে এটা সুন্দর হবে গুড়ি থেকে?
এই যে পেঁপেটা এটা কি তরকারির নাকি আপনি পাকানোর জন্য? এটা আপনার কাঁচা এবং পাকা উভয়টাই চলে। উভয়টাই চলবে না? উভয়টাই চলে। আচ্ছা, তো আমাদেরকে একটু বলেন এই যে পেঁপে চাষের মানে শুরু থেকে শেষ পর্যন্ত এটার যে চাষাবাদ যে প্রক্রিয়াটা একটু আসলে A to Z তো আর বলা যায় না, বলতে গেলে ভিডিও অনেক লম্বা যাবে, শর্টকাট ভাবে একটু আমাদের একটু বলেন। এটা প্রথমে আপনার মাটি প্রস্তুত করতে হবে। আচ্ছা, প্রস্তুত করে আপনার চারা রোপণ করতে হবে। রোপণ করার পরে আচ্ছা, মাটি প্রস্তুতের সময় এই কি সার কিংবা ইটি দিতে হবে? কোন কি প্রক্রিয়া মাটিটা প্রস্তুত করবে একটু বলেন আমাদের। মাটিটা প্রস্তুত মূলত আপনার প্রথমে 1 ফিট করে গর্ত কইরা আপনার গোবর সার দিতে হবে। আচ্ছা, গোবর সার না থাকলে জৈব সার। আচ্ছা, এরপরে আপনার বোরন সার আছে, এমওপি আছে, টিএসপি আছে, সালফার আছে, আচ্ছা, এরপরে জিপ সার আছে। এইগুলা মিলায়া পরে আপনার একটা ধূপ করতে হবে। কইরা তারপরে আপনি মনে করেন চারাগুলা রোপণ করলে পরে যখন আপনার চারা জেতা হয়ে যাবে তখন আপনি আচ্ছা, একটু থামাই আপনাকে মাঝখানে। এই যে চারাটা আপনি রোপণ করবে একজন কৃষক অথবা আপনি করছেন, এই লাইন থেকে লাইন চারা থেকে চারার দূরত্ব কেমন রাখছেন? এটা আমারটা আছে 6 ফিট। 6 ফিট 6 ফিট 6 ফিট 7 ফিট, আবার কেউ আপনার একটু ঘন করে লাই 5 আর একটু ঘর আপনি একটু পাতলা করে দিছেন। হ্যাঁ, আচ্ছা, হইতে পারে এত সুন্দর পাতলা করে দেওয়ার কারণে এত সুন্দর ফলন হয়েছে। আচ্ছা, এখন আপনার চারা লাগাইলেন, লাগানোর পরে যে পরিচর্যাটা সেটা কিভাবে করবে আপনি একটু বলেন। লাগানোর পরে আপনার 20 দিন অন্তর অন্তর আপনার এটার মধ্যে স্প্রে ওষুধ করতে হবে, স্প্রে দিতে হবে। কি স্প্রে করবে এটা? লাল মাকড়ের ওষুধ, আচ্ছা, জব পোকা, আচ্ছা, এই সাদা মাছি, আচ্ছা, এগুলার ওষুধ আপনার দিতে হবে। আচ্ছা, পেঁপের কোন অসুখটা সাধারণত বেশি হয় এবং এই অসুখটা খুব মারাত্মক? এটা মূলত আপনার এই যে এই লাল মাকড় আর সাদা মাছির আক্রমণটাই বেশি হয় পেঁপেতে। তাই না? আরেকটা জান কি এটা বললেন অসুখের, এটা এটা হচ্ছে মুজাহিদ ভাইরাস। মোজাইক ভাইরাস। মোজাইক ভাইরাসটা হইলে বুঝবে কেমনে, একজন কৃষক বুঝবে কেমনে মোজাইক ভাইরাস? এটা মুজাহিদ ভাইরাসটা মূলত আমাদের এই সাদা মাছি, এরপরে আপনার এই লাল মাকড় থেকেই হয়। আমার বাগানে একটা চারা মুজাহিদ ভাইরাসে আক্রমণ আছে, আপনি দেখেন। হ্যাঁ, এই চারাটাতে দেখতেছি আপনার এই ছোট হয়ে গেছে, আর বড়ই হয় নাই। আপনি দেখলাম টোটাল প্রজেক্টে খালি একটা চারাই এটা মোজাইক ভাইরাসে এটা মনে হচ্ছে আক্রমণ করছে। এটা মুজাহিদ ভাইরাসে আক্রমণ করছে। এখানে আমার আরেকটা কৃষি ছিল, জি, যেটা চাল কুমড়া ছিল আর কি। আচ্ছা, এই প্রজেক্টে এর আগে? হ্যাঁ, এর আগে হ্যাঁ, মিষ্টি কুমড়া ছিল, চাল কুমড়া। হ্যাঁ, ফলে আপনি মনে করেন এটা চাল কুমড়া গাছের পাশে ছিল তো, আচ্ছা, ওটা থেকে ভাইরাসটা কিছুটা গাছটা সরাইয়া এই গাছটার মধ্যে আক্রমণ করছে। আচ্ছা, সেই ক্ষেত্রে এই মোজাইক ভাইরাসটা হইলে কৃষকরা কি ধরনের পদক্ষেপ নেবে? আপনার মোজাইক ভাইরাসটা যদি হয় তাহলে আপনার মনে করেন ছত্রাকনাশক দিতে হবে, এরপর সাদা মাছি, এরপরে লাল মাকড়, এগুলোর ওষুধ কন্টিনিউ ব্যবহার করে যেতে হবে। কারণ মোজাইক ভাইরাসটা একটা গাছের থেকে অন্য একটা গাছে ছড়াছড়ি করে আপনার পোকা মাকড়ের মাধ্যমেই। তাই না? ও আচ্ছা, সেই ক্ষেত্রে আপনার ওই যেটা আপনি বললেন সেটাই দিতে হবে। আর কি এমনি অসুখ বিসুখ এটা পেঁপের? আর এমনি তো কোনো অসুখ বিসুখ নাই। আপনার 20 দিন পর পর আপনার ওষুধটা দিয়ে যাবেন। আচ্ছা, আবার নিচে খাবার দিবেন। খাবার হিসেবে এই প্রথম ডোজের পরে নেক্সট টাইম পরে কি খাবার দিবে? একই খাবার। ওটাই একটু অনুসারে গাছের অনুযায়ী 20 দিন পর পর আপনার যে বোরন সার, সালফার, হ্যাঁ, জিপসাম, এরপরে এমইপি, টিএসপি, হ্যাঁ, ইউরিয়া, এইগুলো আপনার দিতে হবে। আগের দিন টিএসপি, ইউরিয়া, গোবর সার, এইগুলো আপনার গাছের 1 ফুট গাছ থেকে 1 ফুট দূরে চতুর্দিকে ছিটায় দিতে হবে। এই গাছের থেকে 1 ফিট দূরে করতে হবে না? হ্যাঁ, সারটা দিতে হবে গাছ থেকে হ্যাঁ 1 ফিট দূরে চতুর্দিকে করে খোদাই করে দিতে হবে। আচ্ছা, খোদাই করতে হবে না, এইভাবে দিলেই হবে। এইভাবে দিলেই গাছ শিকড় দিয়ে টেনে নিবে না? হ্যাঁ, এইভাবে দেওয়ার পরে হ্যাঁ, পরের দিন আবার আপনি মনে করেন এই জিপ সার, বোরন সার, সালফার এগুলা দিবেন। দেওয়ার পরে মনে করেন আপনার এই যে ড্রেনগুলা থেকে মাটি নিয়ে এই সারগুলোর উপরে সুন্দরভাবে চতুর্দিকে ছিটিয়ে দেওয়াই, যেভাবে মাটির নিচে পড়ে যায়। আচ্ছা, তখন এটা আস্তে আস্তে পেঁপে গাছে নিয়ে নিবে আর খায় নিবে আর কি। আচ্ছা, এই যে পেঁপে গাছের যে বর্তমানে আপনাদের পেঁপের সাইজগুলোও দেখতেছি বেশ সুন্দর হয়েছে। এই পেঁপে গাছগুলোর বর্তমানে বয়স কত আছে এখন? এই পেঁপে গাছের বয়স বর্তমান আছে আপনার 120 দিন। 120 দিন, 3 মাস। পেঁপে সাধারণত কয় মাসের ফসল এটা? 120 দিন আপনার 4 মাস। 4 মাসে রেখেছে। পেঁপে চাষটা আপনার 4-5 মাস থেকেই আপনি মনে করেন হারভেস্ট করা যায়। মানে 4-5 মাস পরে থেকে হারভেস্ট করা যায় না? যেমন মনে করেন আমার এই পেঁপেগুলা হ্যাঁ ওয়েট
এক একটা পেঁপে প্রায় হ্যাঁ 2 কেজি 2 কেজি 2 কেজি হয়ে গেছে। হ্যাঁ 2 কেজি হয়ে গেছে। হ্যাঁ। এটি আমি যদি এখন কাঁচা হারভেস্ট করি তাহলে এটা আমার এখন করতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কাঁচা যদি বিক্রি করতে চান? হ্যাঁ করতে পারবো। আর যদি এটি ফাঁকাই তাহলে আপনি কি আছে, কি ইচ্ছা আছে? হ্যাঁ কি ইচ্ছা আছে? আপনি কি পাকাবেন না কাঁচা বিক্রি করবেন? আমার তো ইচ্ছে আছে এই পেঁপে গুলা পাকানো। যেমন মনে করেন এই পেঁপেটা প্রায় 2 কেজি, এই পেঁপেটা যদি আমি পাকাই, হ্যাঁ তো এই পেঁপেটা মার্কেট প্রাইস আছে আনুমানিক 150 টাকা। 150 টাকা 2 কেজি হলে 150 টাকায় আছে। 150 টাকা। হ্যাঁ হ্যাঁ। আর যদি আমি এমনি কাঁচা বিক্রি করি, বর্তমান যে বাজার পেঁপে, হ্যাঁ পেঁপের বাজার তো কাঁচা বাজার থাকে সবসময়, ভালোই থাকে, 20 টাকার উপরেই থাকে সবসময়। এখন বর্তমানে যে বাজারটা আছে এটা আপনার 35-40 টাকা এখন 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 এখন। হ্যাঁ আমি যদি কাঁচাও বিক্রি করি তাও 80 টাকা বিক্রি করতে পারবেন। 70-80 টাকা বিক্রি করতে পারবো। আচ্ছা আচ্ছা। এক একটা পেঁপে। তো আপনার এই যে ফলন দেখতেছি, এই ফলন অনুযায়ী তো এখানে একটা ভালো একটা হিউজ একটা ভালো একটা আপনার ই হবে আর কি, বোঝা হচ্ছে। কেমন কেমন আপনার আসতে পারে, ইনকাম কেমন, আয় ব্যয় কেমন হতে পারে? এইটা আপনি মনে করেন আমার 1 বিঘা জমিতে আনুমানিক প্রায় 2-2.5 লক্ষ টাকা আসার কথা। আসবে না আশা করছেন? আমরা দোয়া করি আপনার এই জন্য, শুভকামনা করি আপনার মনোবাসনা পূর্ণ হোক। কারণ আপনি যে এই কৃষি একজন শৌখিন একজন কৃষক আপনি, কারণ আপনি সবসময় এই উচ্চ মূল্যের শাকসবজি নিয়ে গবেষণা করেন এবং চাষাবাদ করেন। আপনি তো এর আগে মনে হচ্ছে টমেটো চাষ করছিলেন। হ্যাঁ টমেটো ছিল। এখন তো আপনার প্রজেক্টে মনে শশাও আছে? শশা আছে আপনার 30 শতক জায়গা। আচ্ছা। আবার মরিচটা এমনি কয়দিন হয় তুলছি। আচ্ছা মরিচ শেষ? মরিচ শেষ। আচ্ছা আচ্ছা। আবার কয়দিন পরে আবার টমেটো করব। টমেটো করবেন? এটা কি গ্রীষ্মের টমেটো? গ্রীষ্মের টমেটোটা করব। এটা কি উপরে মাচা দিয়ে করবেন? উপরে মাচা দিব। এটা কি আপনার কি অভিজ্ঞতা আছে আপনার? জি। কোথায় কোথায় এটা করলেন আপনি? এটা আমি গত বছরও করছিলাম। কেমন কেমন পাইছিলেন? হ্যাঁ মোটামুটি ভালোই ছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। না আমাদের চ্যানেলে গ্রীষ্মের টমেটো চাষের সিরিয়াল পর্ব দিচ্ছি আর কি আমরা, ঠিক আছে? ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন। তো মাহবুব ভাই, আপনার এই যে ফসকিসলি নিয়ে কৃষিকাজ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? ফসকিসলি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমি নিজে উদ্যোক্তা নিজে করতেছি, তাতে মুনাফা পাইতেছি। আচ্ছা। হচ্ছে এটা আমি আরো বৃদ্ধি করব, বড় করবেন, বড় করব, বাড়াবো। এবং কেউ যদি মনে করেন আমার কাছ থেকে এই কৃষি বিষয়ে কোনো কিছু জানতে চায়, আমার জানার যতটুকু আছে ততটুকু আমি তাদেরকে বলবো, পরামর্শ দিব যে সেও করে আমার মতো স্বাবলম্বী হোক, লাভবান হোক, সেটাই তো প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা মাহবুব ভাই, আরেকটা জিনিস, আপনার তো এই মোটামুটি কৃষিকাজ করতে করতে একটা ভালো একটা অভিজ্ঞতা হয়ে গেছে। আমাদের অনেক এই ভিডিও দেখে অনেক শিক্ষিত তরুণ ছেলেমেয়েরা পড়াশোনা শেষ করে এই কৃষিকাজ করতে যাচ্ছে আর কি। তাদের উদ্দেশ্যে একটু বলেন, একটু নতুনদের উদ্দেশ্যে কিছু বলেন। নতুন যারা আছে, আমি বলি লেখাপড়া কইরা যারা বেকার বাড়িতে আছে, তারা বেকার না থাইকা হয়তো দেখা গেছে চাকরি না পাইলে একটা কিছু সাথে করলে, যেমন কৃষি কাজ আছে, যে কোনো কৃষি সে করলে আমি আশা করি যে সে লাভবান হবে। আপনার কোনো কাজকেই তো ছোট করা না, ঠিক না। কৃষি তো একটা মহান কাজ, মহৎ কাজ। হ্যাঁ কৃষিটা হচ্ছে একটা মহান কাজ, মহৎ কাজ। তাহলে কৃষি কাজ করে আশা করি সবাই স্বাবলম্বী হতে পারবে সঠিকভাবে পরিচর্যা করলে। আচ্ছা মাহবুব ভাই, আপনি তো এই যে এই কীটনাশক, তারপরে এই ছত্রাকনাশক স্প্রে করেনি গাছের অসুখের জন্য, কিন্তু একটা জিনিস দেখতেছি আপনার এই জমিতে, এটা কি দেখতেছি, এটা সম্পর্কে আমাদের একটু বলেন তো। এদিকে আসেন। এটা হচ্ছে আপনি এটা কি বলে ফেরোমন ফাঁদ। ফেরোমন ফাঁদ? হ্যাঁ ফেরোমন ফাঁদ। দেখতেছি নিচে অসংখ্য পোকা জমে আছে। এটা অনেক পোকা এখানে প্রায় আপনার যদি আমি হিসাব করি তাহলে প্রায় এমনি নিচে 500-700 পোকা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এইটা আমি ইউজ করছিলাম মূলত পেঁপের জন্য না, এই পেঁপে বাগানে আমার মিষ্টি কুমড়া ছিল, তখন আপনি ইউজ করছেন। এটা এখনো রেখে দিচ্ছেন? এখনো। মানে দ্যাটস মিন আপনি মানে এই কীটনাশক স্প্রের পাশাপাশি জৈব বালাইনাশকও ব্যবহার করছেন। মানে দেখা যাচ্ছে যে এই ফসলের যে ভোক্তা আছে, ভোক্তার স্বাস্থ্যের বিষয়টাও মাথায় রাখছেন আপনি। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। তো মাহবুব ভাই, এই প্রচন্ড গরমের মধ্যে আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরেকটা বিষয় মাহবুব ভাই, আরেকটা যে কৃষি বিষয়ক আপনি তো বেশ একটা অভিজ্ঞতা অর্জন করছেন, আপনার কাছে যদি কেউ পরামর্শ নিতে চায়, আপনি তো একটু পরামর্শ দিবেন। সেই ক্ষেত্রে কি আপনার মোবাইল নাম্বারটা কি একটু দিয়ে দেওয়া যায়? দেওয়া যাবে। আচ্ছা বলেন, একটু বলে দেন, একটু জোরে বললেন। 01721
973209। আমরা মোটামুটি এমনি ভালো। সম্মানিত দর্শকবৃন্দু, এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এরকম তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।